সকালবেলা স্নিগ্ধ পরিবেশটা কিন্তু দারুণ লাগে, তাই না? আর যে গাছগুলি দেখবে তোমার খুব কাছে আছে, যেমন ব্যালকনিতে কিংবা ঘরের মধ্যে ছোট ছোট গাছগুলো, যেগুলোকে তুমি আসতে যেতে এদিক থেকে সেদিকে যাওয়ার মাঝপথেই তুমি গাছে জল দাও কিংবা হাত দিয়ে টাচ করো, এই গাছগুলির প্রতি মায়া মমতাটা আর একটু বেশি থাকে। সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখো যে গাছগুলোতে ফুল ফুটেছে কিংবা গ্রো করছে, তাহলে কিন্তু মনটা একদম জুড়িয়ে যায়, তাই না? আর সকালবেলার পরিবেশে যদি ঘুম থেকে উঠে দেখি যে পাখির কিচিরমিচির চারিদিকটা একদম গ্রিন হয়ে আছে, যে যার যার কাজে ব্যস্ত, তারপর ছাদে গিয়ে দেখবে যে তোমার ফুল গাছগুলিতে ফুল উঠে মানে ফুল ফুটে আছে, তাহলে মনটা আরও আনন্দে ভরে যায়, তাই না? আমাদের যে ব্যস্ত জীবন একঘেয়েমি জীবন, এগুলোর মধ্যে এই সুন্দর সুন্দর ছোট ছোট জিনিসগুলো না একদম মনোমুগ্ধকর। আর প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, ফুল গাছ পাতা, মানে দারুণ। রাতের বেলা ফুল গাছটার মধ্যে একটা কলি দেখে ঘুমাই, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সেই কলিটি ফুলে পরিণত হয়ে গেছে। কিভাবে হয় কাছে বসে থেকেও বুঝতে পারি না, তাই না? তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আমিও এখন একটু আধটু ভালো আছি, মোটামুটি মোটামুটি। আমার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো ইদানিং আমার ভয়েসের সমস্যাটা একটু কমেছে। কারণ তো একটাই, এদিকে গরমটা একটু কম, একটু বেশি নয়। বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, ঠান্ডা জলও খেতে হচ্ছে না রোদ থেকে এসে। ঠান্ডা জল যদিও আমি খাই না, তারপর একটা আছে না, এই যে কখনো রোদ দিয়ে হেঁটে এসে রোদ থেকে দুম করে ফ্যানটা চালিয়ে দেওয়া কিংবা এসিটা চালিয়ে দেওয়া, সেটাই তো খাচ্ছি না এজন্য। বা এসির বাতাসের নিচে ঘেমে টেমে বসছি না, ঘামটা শুকিয়ে যাচ্ছে না। তো এখন মোটামুটি গলাটা একটু ভালোই আছে, এই জন্য ভালোভাবে সুন্দরভাবে ভয়েস ওভার দিতে পারছি। তবে কি বলো তো, আমার নর্মাল ভয়েসটাই এরকম, মানে তেমন কিছু না, আমার নর্মাল ভয়েসটাই এরকম, তোমরা দেখে বুঝতেই পারছো, শুনে বুঝতেই পারো একটু কেমন যেন, মানে একটু আলাদা আলাদা আমার ভয়েসটা। তো আসলে এই ভয়েসটা কিন্তু আমার এমন ছিল না, কিন্তু এটা হয়েছে আমার মেয়ে যখন আমার মানে জন্ম নিল, তখন তখন থেকেই, মানে তখন না, মেয়ের 1-1.5 বছর পর থেকে আমার এরকম মানে প্রবলেম। আমি খুব ওর সাথে চিৎকার চেঁচামেচি করতাম। তো এক এক সময় আমার মানে জোরে জোরে চিৎকার চেঁচামেচির থেকে আমার এই প্রেশারটা মানে পড়লো। তো এটাই কয়েকদিন আগে ডাক্তারও দেখিয়েছিলাম, এটা এখনও চলে আছে, মানে মানে লেগে আছে এই প্রবলেমটা। কয়েকদিন আগে ডাক্তারও দেখিয়েছিলাম, প্রচণ্ড গলার সমস্যা হচ্ছিল। তো ডাক্তার আমাকে রেকমেন্ড করেছিল যে ঠান্ডা জল খাওয়া যাবে না, ঠান্ডা কোনো জিনিস খাওয়া যাবে না, তারপর চুপচাপ যতদূর সম্ভব চুপচাপ থাকতে হবে। তোমরাই বলো, ঘরে যদি দুটো বাচ্চা থাকে তোমরা কিভাবে চুপচাপ থাকবে? তো বন্ধুরা, সেটা কি হয়? সকালবেলার রুটিন দেখো, সে আবার একটা ব্যস্ততম রুটিন তোমাদের সামনে নিয়ে এসেছি সকাল সকাল। তো রান্নাঘরে চলে এসেছি। স্নান তো আমার সেই সকালবেলাই হয়ে যায়, তবে কাজকর্মের কোনো খামতি নেই, বাচ্চাদের স্কুল আছে, তো ওদের স্কুলের জন্য রেডি করতে হবে। আর এইদিকে আমি আমার কিছু কাজকর্ম করে নিচ্ছি। বাসন কুসন কিছু ছিল, তো এগুলোকেও ধুয়ে নিচ্ছি। এদিকে রান্নাটাও চাপাতে হবে। তো রান্নাটা না আমার একটা টাইমের মধ্যে মোটামুটি কিছুটা করে নিতে হয়, কারণ ছেলে মেয়ে স্কুল আছে। যদিও হাজব্যান্ড কোনো জব করে না, জব করলে ও ও ওর জন্য আমাকে এই টাইমে করতে হতো। তো এদিকে দেখো, ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসেছি। আর স্কুল থাকুক বা না থাকুক, বাচ্চাদের সকালবেলা স্নানটা আমি করিয়ে নিই। আর আমিও সকালবেলা স্নান করে নিই। আমি তো খুব মানে আর্লি মর্নিংয়ে স্নান করে নিই। আর্লি মর্নিং বলতে তেমন ততটা না, 7টা, 7:30 কিংবা 7:45 নাগাদ। কারণ রাতের বেলা একটু প্রবলেম হয়, মানে ফেডিটিংয়ের কাজ করার পর না ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয় আমার। তাও আমার বাচ্চাও একটু দেরি করেই ঘুমায়। তো তো ঘুমোতে ঘুমোতে ধরো 12:30 একটা বেজে যায়, কখনো কখনো আরেকটু দেরি হয়। তো সকালবেলা না, অত সকালবেলা উঠতে পারি না। আর ঘুমটা যদি ভালোভাবে ক্লিয়ার করে না উঠি না, আমার ওই যে মাইগ্রেনের সমস্যা, তো সেই সমস্যাটা কিন্তু যাদের আছে তারাই বুঝতে পারবে যে কত বড় খতরনাক এই মানে এই প্রবলেমটা। তো এটার জন্য, মাইগ্রেনের সমস্যার জন্য প্রপারলি ঘুমের দরকার। আমার যেটা আছে আমি নিজে থেকে বুঝতে পারছি। আর একটা হলো একটু চুপচাপ থাকা দরকার, যতদূর সম্ভব কম কথা বলা দরকার, সেটা ভয়েসের জন্যও ভালো। তারপর আবার ঘুমটা মানে খুবই অত্যাবশ্যক। আর এই যে চুপচাপ থাকাটা, এটা গলার জন্যও ভালো, আবার ব্রেনের জন্য। দেখবে যত জোরে চেঁচামেচি করবে তোমার নিজের ব্রেনটাও যন্ত্রণা করে। তো রান্নাঘরে এসেছি, দেখো এগুলো ছিল চাল কুমড়ো না লাউ জানি বুঝতে পারছি না। একটা তো হবে, যে কোনো একটা, দেখে তো মনে হচ্ছে লাউই। তো এটা দিয়ে কিছু একটা রান্না করব। তো কড়াইতে দেখো তেলও দেওয়া হয়ে গেছে।
আর এদিকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর বাচ্চাদের জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে হয়, আর দেখবে সকাল সকাল গরমের দিনে কিন্তু একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলে নিজের জন্য ভালো হয়, তাই না? গরমটা তেমন একটা লাগে না। দেখবে তাড়াতাড়ি রান্না টান্না করে তারপর পাখার নিচে বসে থাকো, তারপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে, যখন খাওয়া দাওয়াও করা যাবে। তো চাপ থাকে না তেমন একটা যে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে, বা বেলা রৌদ্র একদম মাথার উপরে রোদটা উঠে গেল, তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। তো সকাল সকাল রান্না করার ফায়দাটা এরকম। এদিকে বেগুনগুলো ভেজে নেব, কারণ বেগুন ভাজা না এইবার মানে গরমটা আসার পরে একটু কমই খেলাম। আর এই বেগুনগুলো যে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, বিশ্বাস করে এগুলোর মধ্যে একদম দানা ছিল না, একদম খুব দারুণ ছিল। তো কিনে নেওয়ার সময় ভাবছিলাম যে বেগুনের মধ্যে হয়তো বা দানা হবে, কিন্তু সবজিওয়ালা বলেছিল যে এগুলোর মধ্যে তুমি খেয়ে দেখো, একদম দানা হবে না। তো ওনার কথা বিশ্বাস করে নিয়ে এসেছি, অ্যান্ড ট্রাস্ট মি, একদম দানা হয়নি, খেতেও বেশ দারুণ হয়েছে। তবে সঙ্গে একটু বেসন মেখে নিয়েছিলাম, তাহলে বেগুন ভাজা কাঁকরোল ভাজা এগুলোর সাথে আমি একটু বেসন মেখে খেতে খুব পছন্দ করি, ভালো লাগে আর কি। তো এদিকে ডালটা দেখো সম্বাদ দিয়ে দিয়েছি, এই যে লাউ দিয়ে ডাল রান্না করা হচ্ছে। ওইদিকে তো বেগুন ভাজা হয়ে যাচ্ছে, দেখো এদিকে ডাল আর বেগুন ভাজাটা যেহেতু হয়ে যাচ্ছে, তো বেগুন ভাজা আর ডাল দিয়ে ওরা খেয়ে দিয়ে স্কুলে চলে যেতে পারবে, তেমন কোনো প্রেশার নেই। যে দেখো হয়েও গেছে। আর বেগুন ভাজা কিন্তু বন্ধুরা গরম গরম খেতেই মজা লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তাই না? তো এই ডালটার মধ্যে একটু চিনি দিয়ে দেবো, জানি না চিনিটা হয়তো বা চিনি দেওয়াটা হয়তো বা স্কিপ হয়ে গেছে। আর এইগুলো দেখে বুঝতেই পারছো একদম মানে পাতলা পাতলা করে আলুগুলো কেটে নেওয়া হয়েছে। এই ভাজাটা আবার আমার হাজব্যান্ড ভালোবাসে, উনি আবার গোল গোল করে আলু ভাজা ভালোবাসেন না, ওনার জন্য এরকম কুচি কুচি করে আলু ভাজাও ভালোবাসে। তো একদিকে ডাল একদিকে আলু ভাজা করে নিচ্ছি, আবার বাসন কুসনও মাজা আছে। যতবার রান্না করতে আসি ততবারই বাসন জমে, বাসন মাজতে হচ্ছে। একটু পরপর খানিকক্ষণ পরপরই বাসনগুলো মেজে নিই, তাহলে মানে জমে থাকে না। নয়তো আমার সিঙ্কটা যদিও বেশ বড়, কিন্তু এতটা মানে খোলামেলা না, একটু চাপানো, তো আমার বাসনটা জমিয়ে রাখলে অসুবিধা হয়। তো চেষ্টা করি যখন তখনই মেজে নেওয়ার। তো সঙ্গে সঙ্গে মেজে নিলে না তেমন কোনো চাপ থাকে না দেখবে, আর ভরেও না। আর যত জমিয়ে রাখা যায়। আবার আরেক নমুনা তৈরি হয়েছে এখন, আরশোলা পিঁপড়ে শুরু হয়ে গেছে। তো এগুলোর জন্য তাড়াতাড়ি করে সমস্ত কিছু সামলে নিতে হয়, নাহলে দেখবে আরশোলা চলে আসলে কেমন যেন একটা লাগে। এইদিকে দেখতে পাচ্ছি একটা নিরামিষ তরকারি হচ্ছে। এই যে অনেক দিন পর কুমড়োর ডাঁটা নিয়ে এসেছি, আলুটাকে সেদ্ধ করে নিলাম। আর এই তরকারিটা তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা অনেকেই পরিচিত এই তরকারিটার সাথে, যে এরকমভাবে আমি এই তরকারিটা রান্না করি, আর এটা আমি আর আমার শাশুড়ি মা খুব ভালোবাসি। তবে এটার সঙ্গে কিন্তু ডালের বড়াও দেওয়া যায়। তো তরকারিটা চাপিয়ে চলে এসেছি, দেখো একটু ব্যালকনিতে, দেখতে পাচ্ছ রোদের অবস্থা, উফ বাবা! চুলগুলো আঁচড়াতে হবে, তবু আঁচড়ে নিচ্ছি। স্নান করার পর না চুল আঁচড়ানোর টাইমও থাকে না, কখনো কখনো সিঁদুরটা পরার টাইম থাকে না, সেটাও পরে এসেই পরি। কিন্তু শীতের দিনে লোশনটা দেওয়ারও অনেক সময় টাইম থাকতো না, যদিও দিয়ে নিতাম, নয়তো গা হাত মানে টানাটানি করতো। তো এই যে দেখো ব্যালকনিতে চলে এসেছি, চুলগুলো ঘরে না আঁচড়ালে ভালোই হয়, ব্যালকনিতে এসে আঁচড়ালে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তো এগুলো একদম বাইরেই চলে যায়, ঘরে জমে থাকে চুল। এক সমস্যা আমার, মানে বলে লাভ নেই আর চুল। আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা, বৃষ্টি আসবে, দেখো আকাশ, ও কি সুন্দর গ্রে। আর একটা ছেলে আমাকে জ্বালিয়ে ফেলছে, গ্লুকন ডি বানিয়ে দেবো দেবো সবজিগুলি দেখো, বুকন্ডি না গ্লুকন্ডি, ওকে। সুন্দর সবজি। তারপর কি, তারপর খাওয়া দাওয়া শুরু করে দেবো, আর তরকারিটাও রান্না হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও। টিল দেন বাই।